আজ মূলত চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। এই মামলায় মূলত আজ নজর রয়েছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষকের চাকরি নিয়ে মূলত শুনানি, তাদের ভাগ্য নির্ধারণ আজ কোন পথে, মূলত এই নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। কারণ চাকরি নিয়ে শুনানি, তবে যোগ্য অযোগ্য কারা, এই তালিকা প্রকাশ কি অন্তত আজকে রাজ্য করতে পারবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উঠে আসছে, আদৌ কি যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করবে রাজ্য সরকার? ওএমআর শিট না থাকার অছিলায় কি যোগ্য অযোগ্য বাছাই এড়িয়ে যাচ্ছে রাজ্য? তাহলে কি রাজ্য সরকারের কাছে গোটা মামলাটি শাঁখের করাতের মতো? অযোগ্যদের আলাদা করলে তাদের চাকরি যাবে, চাকরি গেলেই অযোগ্যরা মুখ খুলবেন। অন্যদিকে গোটা প্যানেল বাতিল হয়ে গেলে যোগ্যরা পথে বসবে, আর সে কারণে মামলা টেনে নিয়ে যাওয়াই কি রাজ্য সরকারের একটা লক্ষ্য? এই মুহূর্তে অবশ্যই আমরা ডিবেটে আলোচনা যাব, আমাদের সঙ্গে মূলত আলোচনায় যাব, কিন্তু এই মুহূর্তে রয়েছেন আন্দোলনকারী শিক্ষক চিন্ময় মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। চিন্ময় বাবু, স্বাগত জানাবো আজকের আলোচনায়। এবং শুরুতেই বলবো যে আজ আবারও একটা শুনানি, আমরা প্রত্যেকে তাকিয়ে রয়েছি, কি মনে করছেন? কারণ এর আগের শুনানিতে সব থেকে বড় কথা যেটা রাজ্য সময় নিয়েছিল, যে যোগ্য অযোগ্য কারা, যে তালিকাটা এতদিন নির্ধারণ করা সম্ভব হয়নি, সে তালিকা অন্তত রাজ্য আজ জমা দেবে। কি মনে হয়, রাজ্য সেই তালিকা জমা দিতে পারবে? কি বলবেন? দেখুন, আমরা যেটা জানি যে আমরা এতদিন ধরে লড়ছি শুধুমাত্র নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা প্রত্যেকেই জানি যে সুপ্রিম কোর্টের কাছে সিবিআই একটা টেন্টেডদের লিস্ট দিয়েছে। আমরা জানি যে জাস্টিস রঞ্জিত বাগের বাগ কমিটি তারা একটা লিস্ট দিয়েছে, এবং সেই লিস্ট আমরা পেয়েছি। এসএসসি নিজেও একটা লিস্ট জমা দিয়েছে। তো এত কিছুর পরেও আমরা এটুকুই বুঝতে পারি যে সেগ্রিগেশনের যে লিস্টটা, যারা টেন্টেড, যারা দুর্নীতি করেছে, তাদের লিস্ট কিন্তু অলরেডি সাবমিটেড। তাহলে তাদেরকে বাদ দিয়ে যারা আমরা এখানে বসে আছি, বা আমরা যারা বাকি টিচাররা আছি, যাদের নামে অভিযোগটুকুও নেই, তাদেরকে ছাড় দেওয়া হোক, তাদেরকে এর থেকে বাদ দেওয়া হোক। মানে আমরা এই প্যানেলটাকে বাঁচাতে চাইছি, এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছি, যাদের নামে কোনো অভিযোগ নেই, যারা আনটেন্টেড, তাদেরকে মুক্তি দেওয়া হোক, তারা যেন সসম্মানে ফিরে যায়, এটাই আমরা চাই। চিন্ময়বাবু, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ এক্ষেত্রে দেখা গিয়েছিল শুনানি পর্ব একদম শুরু থেকে যে একটা ওএমআর শিট, এই ওএমআর শিট নাকি তার কোনো খোঁজ নেই, তার কোনো উল্লেখ নেই, তার কোনো হদিশ নেই। আর কোথাও কি মনে হচ্ছে যে এই ওএমআর শিট না থাকাটা সব থেকে বড় একটা নেগেটিভ ফ্যাক্টর হচ্ছে? দেখুন, ওএমআর শিট একটা পরীক্ষা হওয়ার গেজেট রুলসে লেখা ছিল 1 বছর অবধি ওএমআর শিট রাখার নিয়ম। 1 বছর পরে তারা ডিস্ট্রয় করেছে, এবং সেক্ষেত্রে যেটা আগের দিন সিজিআই জিজ্ঞাসা করেছিলেন যে ইমেজটা রাখা উচিত ছিল নাকি, বা স্ক্যান কপি, কিন্তু এসএসসি লয়ার এটা তিনি বলতে পারেননি যে আমাদের যে গেজেট রুলস বা এসএসসি রুলস আছে, সেখানে কিন্তু ওএমআরের স্ক্যান কপি রাখার কোনো নিয়ম ছিল না। হ্যাঁ, রাখলে হয়তো ভালো হতো, কিন্তু কোনো নিয়ম তো নেই। আর সেক্ষেত্রে দেখুন, আজ থেকে মানে যখন আমাদের চাকরিটা হয়, প্যানেল ক্যান্সেল হয়, তার ঠিক 2 বছর পরে গিয়ে রিট পিটিশন হয়। তাহলে 1 বছর রাখার নিয়ম, তার 1 বছর পরে আরও 1 বছর পরে গিয়ে যদি ডিস্ট্রয় করে থাকে, সেটা অ্যাকর্ডিং টু গেজেট রুলস। আর যে ওএমআরগুলো উদ্ধার হয়েছে সেটার বেসিসে যদি সেগ্রিগেট করে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা জানি আমরা একদম যোগ্য, আমাদের কোনো অভিযোগ নেই, এবং আমরা যে টেন্টেড লিস্টে পড়ছি না, সেটা সমস্ত সাবমিশন থেকেই ক্লিয়ার। তাহলে সেক্ষেত্রে ওএমআর হোক বা আদার্স যে কোনো ইস্যুই তুলে ধরা হোক, আমরা কিন্তু সব দিক থেকেই যোগ্য। চিন্ময়বাবু, আরও একটা বিষয়, কারণ এই যে যেটা বলছেন যে খুব স্বাভাবিকভাবে যে ওএমআর শিট যেটা ডিস্ট্রয় হয়ে গেছে, কোথাও কি মনে হচ্ছে না যে এই ওএমআর শিট ডিস্ট্রয় হয়ে যাওয়া, যেটার এখন কোনো না থাকা, অর্থাৎ এটার অছিলায় দাঁড়িয়ে কোথাও কি রাজ্যর তরফ থেকে এই যোগ্য অযোগ্যের লিস্ট এটা প্রদান করা সম্ভব হচ্ছে না, নাকি এড়িয়ে যেতে চাইছে? না, দেখুন, আমি আবারও বলছি যে সেগ্রিগেশন এক প্রকারের হয়েই আছে সুপ্রিম কোর্টে। শুধু যুক্তি, তর্ক ও তথ্যের মাধ্যমে সেটাকে এস্টাবলিশ করতে হবে। আমরা কি জানি, যেটা লিডিং ইনভেস্টিগেশন এজেন্সি সিবিআই, তারা লিস্ট দিয়েছে, তাহলে যাদেরকে তদন্তভার দেওয়া হলো তারা রিপোর্ট শেষ করেছে, তদন্ত শেষ করেছে, তারপরেই কিন্তু রিপোর্টটা দিয়েছে, টেন্টেডদের লিস্টটা দিয়েছে, তাহলে সেটাকেও অমান্য করা হবে? জাস্টিস এক্স জাস্টিস রঞ্জিত বাগ, তার কমিটি, তারাও লিস্ট দিয়েছে,
তাহলে এগুলো কি অমান্য করা যায়? তাদের মধ্যে, সেই লিস্টের মধ্যে আমরা তো টেন্টেড নই, আমাদের নামে কোনো অভিযোগটুকুও নেই, তাহলে আমাদের নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছে? আর যেটা একটাই বক্তব্য, যে যাই সেগ্রিগেশন হয়ে আছে বা হবে সেটাকে যুক্তি দিয়ে তথ্যের মাধ্যমে, দরকার পড়লে আরও ভেরিফিকেশনের মাধ্যমে, সেটা এসএসসির দায়িত্ব, রাজ্য সরকারের দায়িত্ব, পর্ষদের দায়িত্ব, তারা সঠিক যুক্তি দিয়ে, ভালো লয়ার দিয়ে সেটাকে শুনানির মাধ্যমে এস্টাবলিশ করবে। এটাই তো আমরা চাই। আমরা চাই যোগ্য কেউ যেন চাকরিহারা না হয়, এইটুকুই। নিঃসন্দেহে একেবারে চিন্ময়বাবু একটু সঙ্গে থাকা অনুরোধ করবো। অবশ্যই আমরা একটা প্যানেলে আলোচনার মধ্যে যাব, আপনি একটু সঙ্গে থাকুন, আমি পরবর্তীতে আপনার কাছে আসছি। আমাদের সঙ্গে আরো দুজন রেডি রয়েছেন এই মুহূর্তে আলোচনায় অংশ নেওয়ার জন্য। বিজেপি মুখপাত্র শ্রমিক রাহা রয়েছেন আমার সঙ্গে। শ্রমিক, স্বাগত জানাই ডিবেটে, সঙ্গে থাকুন। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর সুকান্ত ঘোষ। সুকান্ত দা, স্বাগত জানাই আলোচনায়। আমি শ্রমিকের কাছে একটু শুরুতে আসবো। শ্রমিক, এটা তো খুব বাস্তব কথা, কারণ এই কারা মিশে রয়েছে এই যোগ্য 26,000 যে প্যানেলটা অন্তত বাতিল করে দিয়েছে হাইকোর্ট, এই 26,000-এর মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য, এই তালিকাটাই তো এখনো পর্যন্ত ঠিক করে দেওয়া যায়নি। যেটা অন্তত আজকে রাজ্য বলেছে সেই তালিকাটা সম্পূর্ণভাবে তারা পারবে জমা দিতে। আদৌ কি পারবে, কি মনে হচ্ছে? দেখুন, বর্তমানে দুই বাংলা জুড়েই, যেমনি আজকে আমি এখন আপনার এই টিভি চ্যানেলে এসে চিন্ময় বাবুর কথাগুলো শুনছিলাম, দুই বাংলা জুড়েই আমার মনে হয় এই মুহূর্তে সিএন দেখতে দেখতে আপনার সকল দর্শকের একটাই প্রশ্ন, এই চিন্ময় বাবুরা কবে বিচার পাবে? চিন্ময়রা কবে বিচার পাবে? কারণ ন্যায্য একদিকে যেমনি বাংলাদেশে চিন্ময় প্রভুর বিচার হচ্ছে না, ঠিক তেমনি আমাদের কলকাতার রাজপথে বসে থাকা এই চিন্ময় বাবু যিনি যোগ্য, তারও কোনো বিচার হচ্ছে না, তিনি বিচার পাচ্ছেন না। তিনি আজকে যোগ্য থাকা সত্ত্বেও তাকে আজকে রাজপথে বসে যেতে হচ্ছে। এর দায়টা কে নেবে? দায় অতি অবশ্যই রাজ্যের শিক্ষা দপ্তরকে নিতে হবে, শিক্ষামন্ত্রীকেও নিতে হবে, সর্বোপরি মুখ্যমন্ত্রীকেও নিতে হবে। তার কারণ আমরা দেখেছি এই রাজ্যে এমন একটা সরকার চলছে, শিক্ষামন্ত্রী দমদমের ভারী সভায় বলেন যে চাকরিটা কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের ছেলেমেয়েরাই পাবে। কিভাবে পাবে আমি বলবো না। আবার সেই শিক্ষামন্ত্রীকেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বলছে তুমি একা যে কোনো সিদ্ধান্ত ভাবে নেবে না, সব আমি যা বলবো তাই নেবে। অর্থাৎ পরিষ্কার বিষয়টা আছে, মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে শিক্ষামন্ত্রীর দ্বারা এই টোটাল নিয়োগ দুর্নীতি কিন্তু চলেছে, এবং তার প্রায়শ্চিত্ত আজকে এই সরকারকেই করতে হবে। বাংলার মানুষের হাতে প্রায়শ্চিত্ত করার সুযোগ ছিল 2026 সালে, আগামী দিনে আসবে, আবার 21-এ ছিল, পারেনি, 26-এ আসবে। কিন্তু আপাতত এই সরকারকে সম্পূর্ণ লিস্টটা, তাদের আগে সরকারকে এটা ঠিক করতে হবে চুরি না মেধা, কোনটা সরকার চাইছে। তবে এই ক্ষেত্রে কোর্ট যাই বলুক না কেন, আমাদের সরকার চুরিকেই চায়, বারবার তা পরিষ্কার করে দিয়েছে মুখ্যমন্ত্রী। এবং সেই কারণে বারবার অভিযোগ থাকা সত্ত্বেও এই যোগ্য ব্যক্তিগুলো, আজকে উনার যদি চাকরি দিতে এতই ইচ্ছে হয়, আপনারা প্রত্যেকে জানেন একটা কোটা থাকে, সেই কোটা থেকে যারা সত্যি নিডি তাদেরকে চাকরি দেওয়াই যেত, যেটা বিভিন্ন জায়গায় অনেক সময় সরকারের হাতে ক্ষমতা যেটা থাকে। তাই জন্যই তো সরকার, আমরা সরকারের কাজটা কি, সেই কারণেই নির্বাচিত গণতান্ত্রিক সরকার চলে দেশে। কিন্তু এই সরকার চাকরি বিক্রি করেছে, সেই চাকরি বিক্রি সম্পূর্ণ অযোগ্যদের করেছে, যারা ক জানে না, এরকম লোক 8 পাস তাদেরকেও করেছে। আমরা জানি কিছুই জানে না রাজ্যের মন্ত্রী। এখানেই তো সবথেকে বেশি জটটা রয়েছে, কারণ এই যে যোগ্য আর অযোগ্য, একটা যোগ্যের আগে একটা অযোগ্য হয়েছে, অর্থাৎ এই যে মিশে রয়েছে যারা যারা যোগ্য তাদের চাকরি এখনো পর্যন্ত একটা বিষ বাউ জলে, যারা অযোগ্য আছে তারাও কি হবে? আসবো শ্রমিক, সঙ্গে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সুকান্তদার কাছে যাবো। সুকান্ত, এটাই তো সব থেকে বড় প্রশ্ন, কারণ এর আগের শুনানি পর্বগুলো তো দেখা গিয়েছিল যে একটা লিস্ট অন্তত আদালত জানতে চেয়েছিল যে সেটা কি পর্ষদ রাজ্য তারা ঠিক করতে পারছে। কারণ সব থেকে বড় একটা বিষয় হচ্ছে এখানে ওএমআর শিট না থাকা, যেটা নষ্ট করে ফেলা হয়েছে। এই ওএমআর শিটের অছিলায় তাহলে কি এই তালিকাটা তৈরি করা যাচ্ছে না? মানে আজ তো সত্যি একটা কিছু হতে পারে, এমনটাই মনে হচ্ছে, অনেকে চাকরি যেতে পারে। দেখো শর্মিষ্ঠা, এখন ঘটনা হচ্ছে যে এটা তো নিশ্চিত যে ওএমআর শিট একটা সময় অবধি থাকে, এবং ওএমআর শিট এখানে নিয়ম নির্দেশিকা মানে ছিলই এটা, যে ওএমআর শিট কিন্তু একটা সময়ের পরে আর ওএমআর শিট
থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে যে যারা যোগ্য এবং অযোগ্য এটার পার্থক্য করাটা এই মুহূর্তে কিন্তু খুব কঠিন। কিন্তু যারা এতদিন ধরে চাকরি করেছে তাদের প্রতি অবিচার করা হবে, কারণ একজন চাকরি প্রার্থী, আমি এই কিছুক্ষণ আগে একটি চ্যানেলে দেখছি আবু নাসের, সে কাঁদছে। সে কিন্তু একটা কথাই বলছে যে আমার পরিবার এর সঙ্গে যুক্ত আছে এবং আমি কিন্তু কোনোভাবেই কাউকে কোনো রকম কারোর মাধ্যমে চাকরি পাইনি। সুতরাং আমার প্রশ্ন এই জায়গাটায় যে যোগ্য অযোগ্য বিচার করার থেকেও এই যে যারা এর মধ্যে যোগ্য আছে তাদেরকে বঞ্চিত করা হবে। সুতরাং এই মানদণ্ডটা এখন কিন্তু একটু এটা নির্ধারণ করতে হবে হাইকোর্টেরই, হাইকোর্ট বলছি না, সুপ্রিম কোর্টের। কিন্তু হাইকোর্ট কিন্তু বরাবর এই জিনিসটা বলেছিল যে যখন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট, যে নিশ্চিতভাবে এই যে চাকরি প্রার্থীরা আছে তারা কিন্তু অনেকেই যোগ্য আছেন, পুরোপুরি অযোগ্য এটা কিন্তু নয় শর্মিষ্ঠা। সুকান্তদা, এটা তো নিঃসন্দেহে বলা যায় যে যারা যোগ্য, আমি ধরে নিচ্ছি যে তালিকাটা আজ পর্যন্ত দিতে পারেনি এবং যে সময়টা নেওয়া হচ্ছিল, আজ রাজ্য বলেছে যে তালিকাটা তারা দেবে, তাহলে খুব স্বাভাবিকভাবে সেখানে একটা যোগ্য একটা অযোগ্য এই তালিকাটা সামনে আসবে। তাতে হয়তো কয়েকজন যোগ্য তালিকায় কয়েকজন অযোগ্য তালিকায় থাকবে, কিন্তু যারা অযোগ্য তাদের তো চাকরি যাবেই, কিন্তু তারা তো মুখও খুলতে পারে না। আমি আবারও বলছি যে যোগ্য যারা অযোগ্য তাদের এই যে পার্থক্যটা করা, এর তো দায়ভার নিশ্চিতভাবে যেমন মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি এবং রাজ্য সরকার এদেরও যেমন রয়েছে, এর সঙ্গে কেন আমি বলছি যে আদালতের তো কাছে নথি জমা করার দায়িত্ব কার? যদি নথি জমা করার দায়িত্ব সিবিআই, এবং সেটা কিন্তু যখন তারা করতে পারে না এবং একের পর এক মামলায় আমরা দেখেছি যে সিবিআই কি পরিস্থিতি দাঁড়াচ্ছে। সুতরাং বিভিন্ন নিয়োগ দুর্নীতি থেকে বিভিন্ন মামলায় সিবিআই যে বিফল হয়েছে এটা আলবাত বলা যায়। এটাও তো ঠিক যে পর্ষদের সব থেকে বেশি দায় নেওয়ার কথা, যে পর্ষদের ঘাড়ে সব থেকে বেশি দায়িত্ব থাকার কথা, কারণ তারা ওএমআর শিটে কোনো যত্ন রাখতে পারেনি, যেটা একেবারে সম্পূর্ণ হাত তুলে দিয়েছে তারা। আজকে তাদের এই ভুলের মাসুলটা কাদের দিতে হবে? যোগ্য প্রার্থীদের, যাদেরও চাকরি, যারা চাকরিজীবী তাদেরও ভবিষ্যৎ এখন বিষ পাও জলে। একদম একদম, আমি তো সেটাও বলছি, যদি পর্ষদেরও দায়িত্ব রয়েছে, কিন্তু ওএমআর শিট একটা সময় অবধি তারা রিটেন করে, তারপর কিন্তু সে ডিস্ট্রয় করার কথা। এখন এই মুহূর্তে যখন এতদিন ধরে এরা তো বহুদিন ধরে চাকরি করছে। সুকান্তদার সঙ্গে থাকুন, আমি এই মতো ওয়াই চ্যানেলে একটু যাব, কারণ সেখানে যে অনুসরণ অন্তত সেই অনুসরণ অন্তত ভাঙা হচ্ছে বলে জানছি, কারণ চিন্ময় রয়েছেন আমাদের সঙ্গে, অনুসরণ তারা ভাঙছেন, অনুসরণকারী আন্দোলনকারী শিক্ষক আমাদের সঙ্গে চিন্ময় ছিলেন। আমি অবশ্যই চিন্ময় বাবুর সঙ্গে কথা বলবো। আমাদের অন্যতম একজন অনুসরণকারী চিন্ময় মণ্ডল, তাকে অনুসরণ ভঙ্গ করাচ্ছে আমাদের অন্যতম সহশিক্ষক গীতিশ মণ্ডল মহাশয়। প্রত্যেকে জোরে হাততালি। আপনাদের বলে রাখি চিন্ময় বাবু গত 24 ঘন্টায় চিন্ময় বাবু, এই মুহূর্তে আপনি অনশন ভাঙলেন, মূলত একটু জানতে চাইবো যে কি আশা নিয়ে, কোন আশ্বস্ত হয়ে আপনি এই অনশন ভাঙছেন, সুবিচার আমরা এখান থেকে বলুন প্লিজ। তবে এই ময়দান আমরা ছাড়বো। আমাদের অন্যতম সংগ্রামী বন্ধু দেখুন, আমরা গত 24 ঘন্টা ধরে অনেক 20 জন মিলে অনশন করেছিলাম। সেই অনশন করার কারণ একটাই, যে আমরা চাইছি যে আমাদের আত্মত্যাগ থাকবে আমাদের চাকরি বাঁচানোর জন্য, কিন্তু আমরা বার্তা দিতে চাইছি প্রশাসনকে, বার্তা দিতে চাইছি এসএসসিকে, বার্তা দিতে চাইছি রাজ্য সরকারের শিক্ষা দপ্তরকে এবং পর্ষদকে, যে তারা যদি আমাদেরকে, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা বা যোগ্য শিক্ষাকর্মী যারাই থাকুক, তাদেরকে বাঁচিয়ে যদি না আনেন বা আমাদের ন্যায্য অধিকার সম্মানের সাথে ফিরিয়ে না দেন, তাদেরই তো দায়িত্ব এটা করার। তারা যদি না পারেন তাহলে কিন্তু আমরণ অনশনেও যেতে রাজি আছি আমরা এই অনশনটা করেছিলাম প্রতীকী, এবং আমরা আজকে হেয়ারিং, আজকে সারাদিনের শুনানির উপরে নজর রাখবো। আমরা দেখতে চাই যে তাদের স্ট্যান্ড পয়েন্টটা কী থাকে, তারা কিভাবে যুক্তিগতভাবে এবং কোর্টের লড়াইয়ের মাধ্যমে আমাদেরকে জিতিয়ে আনেন বা আমাদের জেতানোর পথটা আরও প্রশস্ত করেন। কারণ দেখুন, আমাদের লয়াররা তো লড়বেই, তাদের কাছে পয়েন্টস আছে, কিন্তু যারা নিয়োগ অথরিটি, যাদের জন্য আজকে আমাদের পথে বসা, তাদের দায়িত্বটা আরও বেশি হয়ে পড়ে আমাদেরকে বাঁচিয়ে আনার। আমরা নজর রাখবো তাদের আর্গুমেন্টের ওপরে, এবং যারা বিরোধী লয়াররাও আছেন আজকে লড়ছেন,
তাদের কাছেও আমাদের দাবি থাকবে যে আপনারাও মানবিকভাবে চেষ্টা করবেন, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরটাই যেন বাদ যায়, আর সবাইকে নিশ্চয়ই আপনি টেনে আনবেন না এই প্যানেল ক্যান্সেলের মাধ্যমে। চিন্ময়বাবু, এখান থেকে আরো একবার একটু আপনার থেকে জানবো, কারণ আপনারা এতগুলো যারা যোগ্য বলে অন্তত এই মুহূর্তে আপনারা রয়েছেন, কিন্তু তারা আপনারা একটা বার্তা দিতে চাইছেন। সব থেকে বড় কথা, বার্তা যেমন দিতে চাইছেন, একটা কোথাও আজ মনের কোনো একটা আশা তো রয়েছে যে আজকেই যোগ্য অযোগ্যতার ফারাকটা যদি সত্যি ক্লিয়ার হয়ে যায়, হয়তো অনেকে চাকরি যেতে পারে, কিন্তু তারপরও যারা যোগ্য তারা অন্তত বঞ্চিত হবে না। দেখুন, একটা শঙ্কা আর ভয় অবশ্যই মনে আছে, কারণ আমরা বারংবার দেখেছি যে বিগত দিনেও যে আমরা যখন কোথাও যাই কথা বলতে বা আমাদেরকে আশ্বস্ত করা হয়, কিন্তু যতক্ষণ না সেটা আমরা স্ট্যাবলিশ করতে দেখছি বা সেটাকে আমরা রায়ের মাধ্যমে পাচ্ছি, ততক্ষণ আমরা কিন্তু সান্ত্বনা নিয়ে থাকতে চাই না। আর যেটা আগের দিনের শুনানিতে আমরা দেখেছি যে এসএসসির লয়ার বা রাজ্য সরকারের লয়ার তারা কিন্তু সঠিকভাবে লড়েননি। যুক্তিযুক্ত তথ্য থাকা সত্ত্বেও বা উপযুক্ত রিপ্লাই থাকা সত্ত্বেও তারা সিজেআইয়ের কাউন্টার প্রশ্নের কিন্তু উত্তর দেননি বা দিতে পারেননি, এবং সেই জন্যই আমাদের এই পথে নামা, সেই জন্যই আমাদের এই অনশন। এমনকি টিচাররা ডন্ডি কেটে পর্যন্ত সংবিধানে মাল্যদান করেছেন। এত বড় পদক্ষেপ তারা নিচ্ছেন শুধুমাত্র এই নিয়োগ অথরিটিকে এইটুকু বলার জন্য যে আপনারা যোগ্যদেরকে যেভাবে খুশি বাঁচান, এবং তার জন্য উপযুক্ত তথ্য আছে, প্রমাণ আছে, উপযুক্ত রিপ্লাই আছে সিজেআইকে দেওয়ার, সেটা তো আপনাদের লয়ারদের মাধ্যমেই করতে হবে। তাই এটা নিয়ে অবহেলার কোনো জায়গাই নেই। আপনারা কেন তাচ্ছিল্য করছেন, সঠিকভাবে ব্রিফিং করাচ্ছেন না? আর অনেক সময় আমরা দেখে থাকি যে বড় বড় কোনো উকিল রাখা হয় অন্যান্য ক্ষেত্রে। আমাদের এসএসসির এত বড় একটা আন্দোলন, এত বড় একটা ব্যাপার, ম্যাটারটা তো ছোট নয়, যেখানে দাঁড়িয়ে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জীবন চলে যেতে বসেছে, সেখানে একটা নামি দামি উকিল পর্যন্ত রাখছেন না। এটা আমাদের কাছে সত্যি দুর্ভাগ্যজনক। আমরা চাইছি যে যারা এখন লয়ার আছেন সেই লয়ারদেরকে সঠিক ব্রিফিং করিয়ে তথ্য দিয়ে যেন আপনারা বোঝান, এবং তারা যেন হিয়ারিংয়ে সব কিছু দিয়ে যাতে সিজেআইকে বোঝাতে পারেন, এস্টাবলিশ করতে পারেন সেগ্রিগেশনটা, এবং তার মাধ্যমে তাহলেও কি হবে, আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের নামে কোনো অভিযোগ নেই। অবশ্যই আমাদের সঙ্গে শ্রমিক রয়েছেন, সুকান্ত দা রয়েছেন, এবং অবশ্যই চিন্ময় মণ্ডল রয়েছেন, যেহেতু অনশনকারী আন্দোলনকারী চাকরিজীবী রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি একেবারে আরও একটা প্রশ্ন নিয়ে আমি চিন্ময় বাবুর কাছে যাব। চিন্ময় বাবু, একটা বার্তা আপনারা দিতে চাইলেন এই অনশন প্রতীকী অনশন ভঙ্গ করে, কিন্তু একটা কোথাও আশঙ্কার মেঘ আবারও কি আজকে আপনারা দেখছেন? কারণ হাইকোর্ট 2016 গোটা প্যানেলটা যেখানে বাতিল করে দিয়েছে, কিন্তু আজ কিছু একটা হবে। কিন্তু হাইকোর্টের পথে যাতে সুপ্রিম কোর্ট যদি আবারও হাঁটে, তাহলে কি সেই দোলাচলের মেঘ এরকম কি কোথাও একটা আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে বলে মনে হয় আপনার? দেখুন, আমাদের মনে ভয় আছে বলেই তো আমরা রাস্তায় আছি, না হলে তো রাস্তায় আন্দোলনে নামতাম না। আমরা যারা নিয়োগ অথরিটি তাদের উপর ভরসা করে আমরা লয়ারও দিতাম না। কিন্তু আমরা নিজেরা এত বড় বড় উকিল রেখেছি কেন? সেটা শুধুমাত্র আমাদের বাঁচার লড়াইটাকে প্রশস্ত করার জন্য, মসৃণ করার জন্য। তাদের উপরে আমরা ডিপেন্ড করে থাকতে পারি না, কারণ বিগত দিনে তারা সেই তথ্যগুলো সঠিকভাবে দেননি। তারা হিয়ারিংয়ে আমাদের শুধুমাত্র যোগ্যদের হয়ে লড়েননি, তারা কিন্তু যোগ্য অযোগ্য সবার হয়ে লড়ে গেছেন। তো এখন সময় এসেছে, সেগ্রিগেশনের কথাটা উঠেছে, হাইকোর্টে উঠেছিল, সেখানে সঠিকভাবে ওনারা সেটাকে এস্টাবলিশ করেননি, ওই জন্য প্যানেলটা ক্যান্সেল হয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু সম্ভব। আমি একটু শ্রমিকের কাছে যাব। শ্রমিক, কি বলবেন? সবটা শুনে আপাতভাবে প্রতীকী অনশন তারা ভাগলেন, কিন্তু এখনো একটা বার্তা রয়েছে এবং আজকেও তাকিয়ে রয়েছেন তারা, কি হয়? চিন্ময়বাবুর কথাগুলো অত্যন্ত যুক্তিপূর্ণ, এবং এই কথাগুলো শোনার সাথে সাথেই এই যোগ্য আর অযোগ্য এই কথা শোনার সাথে সাথেই আমার মাথায় আসছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি কিন্তু তিনি নিজে দাবি করেছেন এবং বার কাউন্সিলের মিটিং এ গিয়ে দাবি করেছেন তিনি একজন যোগ্য লয়ার। তার যদি তার রাজ্যের সহ নাগরিকদের উপর এতই তার যদি সহমর্মিতা থেকে থাকে, আমি প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীকে, আপনার ইস্ট জর্জিয়ার কাহিনী গোটা বাংলা জানে, তাহলে আপনার অন্তত এই লয়ার হিসাবে যখন আপনি দাবি করেছেন আপনি যোগ্য লয়ার, আপনি নিজে কেন কোর্টে যাচ্ছেন না? আপনার বাংলার এই
সহনাগরিকদের ভাগ্য চাকা আপনার নিজের কেন ঘোরানোর চেষ্টা করছেন না, এটা কিন্তু আজকে প্রশ্ন আসছে। তার প্রথম কারণ হচ্ছে আপনার কোনো সদিচ্ছা নেই। আপনি চান না এই যোগ্য প্রার্থীরা তাদের চাকরিটা ফিরে পাক। তার কারণ এরা চাকরিটা ফিরে পেলে এরা কিন্তু কাটমানি তৃণমূল কংগ্রেসের ঘরে আর জমা করবে না, এবং যত বেশি অযোগ্য লোকেরা থাকবে তত্ত্বাবধানেই তত চলছে, যা আপনার বলছে তো লাভ। সুপ্রিম কোর্ট বলছে। একেবারে সবাই সঙ্গে থাকুন এবং সময়টা ফোরাচ্ছে, আমি সুকান্ত দার কাছে আসবো। সুকান্ত দা, তাহলে কি গোটা মামলাটা রাজ্য সরকারের কাছে এখন ক্রমশ একটা শাঁখের করাত? দেখো, মাননীয় মুখ্যমন্ত্রীর যদি ক্ষমতা থাকে উনি নিজে অ্যাপিয়ার করুন। রাজ্য সরকার নিজেই কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে এই মামলাটা সুপ্রিম কোর্টে করেছিল, কারণ যাদের চাকরি চলে যাবে তাদের পরিবার কিন্তু নিঃস্ব এবং পথে চলে আসবে। এবার ঘটনা চিন্ময় বাবু যেটা বলছেন ঠিকই আছে, কিন্তু প্রথম কথা মেটা ডেটা থাকা প্রয়োজন এই সেগ্রিগেশনের জন্য, এবং সবচেয়ে বড় কথা মিরর কপি থাকা প্রয়োজন। কিন্তু সেটা যদি না থাকে এবং এই সেগ্রিগেশন করাটা মুশকিল। কিন্তু আমার প্রশ্ন, সিবিআই গত 2 বছর ধরে এই নিয়োগ দুর্নীতিতে কি করলো, এটাও তো প্রশ্ন জাগে। তাহলে চিন্ময় বাবুদের এই রাস্তায় থাকতে হতো না। এবার যেটা শতপ্রণোদিত মামলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কিন্তু এই সরকারই করেছে। সুতরাং আমার মনে হয় যে চিন্ময় বাবুরা তার জাস্টিস পাবেন, কারণ এই সেগ্রিগেশনটা একটা না, তবে এটা আবারও বলছি, সেগ্রিগেশনের পদ্ধতিটা না এলে সামনে যে কি পদ্ধতিতে হবে, যোগ্য অযোগ্য বাছাই করা কিন্তু একদম এই যোগ্য অযোগ্য বাছাই। আমি আপনার এক লাইনে আমি একটু চিন্ময় বাবুর কাকে দিয়ে শেষ করার চেষ্টা করবো। চিন্ময় বাবু, খুব স্বাভাবিকভাবে একটু পরেই অন্তত আমাদের নজর থাকবে কি হয়। সব থেকে বড় কথা, এখনো কতটা আশায় রয়েছেন আজ অন্তত এই যোগ্য অযোগ্য ভেদাভেদটা সত্যি কি সামনে আসবে, এই ছবিটা কি মনে করছেন? দেখুন, আমরা প্রত্যেকেই পজিটিভ, প্রচণ্ড পজিটিভ, কারণ আমরা জানি, আমরা ভেতর থেকে ব্যথিত নই যে আমরা এই দিক থেকে অন্তত যে আমরা টেন্টেড লিস্টে আছি। আর সেকেন্ড, যে আমরা নিজেরাও জানি আমরা কোনো কিছু দুর্নীতির সাথে যুক্তই নই। তো সেই জায়গা থেকে আমাদের সাথে সত্য আছে, সত্যের সাথে আমরা আছি। তাই যে কোনো ধরনের তদন্ত হোক, যাই হোক, অন্তত ভারতের বিচার ব্যবস্থা এতটা অসহায় হতে পারে না যেখানে আমরা নির্দোষ সম্পূর্ণরূপে, সেখানে আমাদেরকে দোষী সাব্যস্ত করে একেবারে চিন্ময় বাবু, অনেক ধন্যবাদ জানাবো। আর অবশ্যই ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই অন্তত সুপ্রিম শুনানি দিকেও আমাদের নজর থাকবে। সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে চিন্ময় মণ্ডল, আমাদের সঙ্গে একই সঙ্গে তিনি প্রতীকী অনশনও ভঙ্গ করেছেন, একই সঙ্গে সুকান্ত দা এবং সৌভিক, দুজনকে ধন্যবাদ জানাবো। তিনজন ছিলেন যারা আমাদের সঙ্গে এই ডিবেটের আলোচনায়। সকলকে ধন্যবাদ, সঙ্গে থাকুন কালকে।